দেখো, আজকে আমরা আলোচনা করব তাপ ও তাপমাত্রা। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান করছো, আর অবভিয়াসলি যারা জেক্সপো জয়েন্ট দেবে, পলিটেকনিক জয়েন্ট, তাদের সিলেবাস হিসাবে একটা চ্যাপ্টার আছে তাপ সংক্রান্ত ঘটনাবলী। কিন্তু এই তাপ সংক্রান্ত ঘটনাবলী পড়তে হলে তার আগে আমাদের তাপ কি, তাপমাত্রা কি, এগুলো জানতে হবে। তা না হলে আমরা পরের তাপ সংক্রান্ত ঘটনাবলীগুলো পড়তে পারবো না। আমি এই ভিডিওতে চেষ্টা করব টোটাল তাপ সংক্রান্ত ডিটেলসে আলোচনা করতে, সুতরাং ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। তোমাদেরকে বলবো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের ক্লাস। তাপ ও তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার। তাপ ও তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে, দেখো, তোমরা যদি কিছুক্ষণ গ্রীষ্মকালের প্রচণ্ড টানা রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো তাহলে কিন্তু তোমাদের গরম লাগে। আবার তারপরে যদি একটি এসি লাগানো ঘরের মধ্যে গিয়ে দাঁড়াও, তোমাদের আবার কিছুক্ষণ পরেই ঠান্ডা লাগা শুরু হয়। এক কথায়, যে বাহ্যিক কারণে আমাদের গরম বা ঠান্ডা অনুভূতি জন্মায় তাকে আমরা বলবো তাপ। যে বাহ্যিক কারণে আমাদের মধ্যে গরম বা ঠান্ডা অনুভূতি জন্মায় তাকে আমরা বলবো তাপ। এই তাপের কোনো আকার, রং, গন্ধ বা ওজন নেই। কি বললাম? এই যে তাপ, এই তাপের কোনো আকার, বর্ণ, গন্ধ ও ওজন নেই। ওকে, এবার কেবলমাত্র অনুভূতির সাহায্যে আমরা বুঝি যে তাপের অস্তিত্ব আছে। দেখো, এমন কোনো ব্যাপার না যে বরফ মানে তাতে কোনো তাপ নেই, আর ফুটান্ত জল তাতে তাপ আছে। প্রতি পদার্থের মধ্যেই কিছু তাপ থাকবেই। বরফের ভিতরেও তাপ আছে, ফুটান্ত জলের ভিতরেও তাপ আছে। তাপ ব্যাপারটা সম্পূর্ণই হলো আপেক্ষিক। তাপের ঠান্ডা বা গরমের যে অনুভূতি সেটা হলো আপেক্ষিক। আপেক্ষিক। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে অবশ্যই, তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। ওকে, দেখো, এবার আমরা তাপ নিয়ে আমাদের দুটো মতবাদ অতীত থেকেই প্রচলিত ছিল। এক হলো ক্যালোরিক মতবাদ, দুই হলো গতীয় মতবাদ। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা জেক্সপো দেবে, ওখানে তো এমসিকিউ। সুতরাং এমসিকিউতে ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করলে হয় না। থিওরি কোশ্চেনটা ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পরেই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। তা না হলে তুমি যদি ডাইরেক্ট এমসিকিউ এর কোশ্চেন সলভ করো বা এমসিকিউ মুখস্থ করো, যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তুমি আর করতে পারবে না। সুতরাং ডিটেলসে একটু পড়তে হবে। দেখো, ক্যালোরিক মতামত বলছিল, আগে বিজ্ঞানীরা মনে করতেন যে তাপ ক্যালোরিক নামে এক ধরনের অদৃশ্য ভারহীন পদার্থ বা বস্তু সঞ্চালিত হবার মাধ্যমে সঞ্চালিত হয়। এই ক্যালোরি কোনো বস্তুতে যদি প্রবেশ করে তাহলে সেটি গরম হবে, আর কোনো বস্তু থেকে যদি নির্গমন হয় তাহলে সেই বস্তুটি ঠান্ডা হবে। এটাই ছিল ক্যালোরিক মতামত। আবার গতীয় মতামত হিসেবে বলা হতো তাপ হলো এক ধরনের শক্তি, আমি আগেই বললাম। আর এই যে শক্তিটা, যে পদার্থের অণুগুলির মধ্যে যে গতিশক্তি থাকে, পদার্থের অণুগুলির মধ্যে যে গতিশক্তি, এটাই হলো তাপ শক্তির জন্য মূল দায়ী।
গতিশক্তি হলো তাপ শক্তির জন্য মূল দায়ী। ওকে, সুতরাং কোনো পদার্থের যদি গতি বেড়ে যায়, যদি গতি বাড়ে, পদার্থের অণুগুলো যদি গতি বাড়ে তাহলে তাপ বেড়ে যাবে। যদি গতি কমে যায় তাহলে তাপ কমে যাবে। ওকে, তাহলে তাপ কমে যাবে। এবার যে আমরা তাপ যে শক্তি, এটা আমরা কিভাবে বলতে পারি? দেখো, শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি যে তাপ যে শক্তি, আমরা কি করে বুঝবো? তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি, কি করে বুঝবো আমরা এটা? দেখো, আমরা জানি যে শক্তির নিত্যতা সূত্র থেকে বলতে পারি সৃষ্টির সময় এই যে মহাবিশ্ব, তার ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবক ছিল। সুতরাং শক্তিকে নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত আমরা করতে পারি। আর মনে রাখতে হবে, সমস্ত শক্তির শেষ শক্তি হলো তাপ শক্তি। সমস্ত শক্তির শেষ রূপান্তরিত শক্তি হলো তাপ শক্তি। আবার সব শক্তির মূল উৎস সূর্য। আবার এই যেমন সমস্ত শক্তির শেষে আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তেমন আবার তাপকে আমরা অন্যান্য শক্তিতে রূপান্তরিত করতে পারি। ওকে, এবার আমরা পড়ব তাপ কাকে বলে। হিট, তাপ কাকে বলে? দেখো, প্রথমেই বলেছি তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে। গ্রহণ করলে তাপ এক প্রকার শক্তি, গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে। আর বর্জন করলে বস্তু শীতল হবে। ওকে, একটা বস্তু আছে, এর মধ্যে যদি তুমি তাপ যোগ করো তাহলে বস্তুটা আরো বেশি বেশি করে উত্তপ্ত হবে, হিট গেইন করবে। আর যদি তুমি তাপ ছেড়ে দাও তাহলে বস্তুটা, যদি তাপ বর্জন করে তাহলে বস্তুটা আস্তে আস্তে প্রাথমিক যে কন্ডিশন ছিল তার থেকে তুলনামূলকভাবে শীতল হয়ে যাবে। ওকে, এবার এই যে তাপ, এই তাপগুলো সঞ্চালিত হতে পারে তিনটি পদ্ধতির দ্বারা। তাপ সঞ্চালন হয় পরিচলন, পরিবহন ও বিকিরণ। পরিচলন, পরিবহন ও বিকিরণ পদ্ধতির মাধ্যমে। মনে রাখতে হবে, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসে এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে। এটা ইম্পর্টেন্ট। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। এবার আমরা যেটা পড়ব, এফেক্ট অফ হিট, তাপের ফল। এফেক্ট অফ হিট, তাপের ফল নিয়ে আমরা পড়ব। দেখো, তাপের ফলে কি কি হতে পারে? বস্তুর আয়তনের পরিবর্তন হতে পারে। কি হতে পারে? 1 নম্বর, আয়তনের পরিবর্তন হতে পারে। অর্থাৎ তাপ প্রয়োগ করলে বস্তুর আয়তন বাড়ে, এবং তাপ যদি নিষ্কাশিত করা হয় তাহলে বস্তুর আয়তন কমে। কিন্তু জলের ক্ষেত্রে এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ব্যতিক্রম ঘটনা ঘটে। ওকে, জলের ক্ষেত্রে মনে রাখবে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ব্যতিক্রমী ঘটনা ঘটে। আর আয়তনের পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ অবস্থা বলতে পদার্থ 3 রকমের হতে পারে, কঠিন, তরল ও গ্যাসীয়। 3টে অবস্থা। মনে করো, যখন আমার কাছে বরফ ছিল, বরফটা কি ছিল? কঠিন। একে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে? এটা তরলে পরিণত হবে, তরল। ফার্দার যদি আবার তাপ দাও তাহলে কি হবে? এটা গ্যাসীয় হয়ে যাবে। কি হবে? গ্যাসীয়। তাহলে অবস্থার পরিবর্তন ঘটে। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে যেমন কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথালিন প্রভৃতি পদার্থকে যদি তাপ দাও তাহলে ওই কঠিন পদার্থ এই তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়।
সরাসরি বাষ্পে পরিণত হয়। কি বললাম? কর্পূর, কর্পূর, নিশাদল, আয়োডিন, আয়োডিন, ন্যাপথালিন, ন্যাপথালিন ইত্যাদি পদার্থকে যদি তোমরা তাপ প্রয়োগ করো তাহলে সরাসরি আমার কঠিন থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে অবস্থার পরিবর্তন হলো, কি হতে পারে? উষ্ণতার পরিবর্তন হতে পারে, উষ্ণতার পরিবর্তন। সাপোজ প্রথমে একটা পদার্থের উষ্ণতা ছিল ধরে নাও 50°C, তুমি একে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার পরে উষ্ণতাটা বেড়ে গেল, বেড়ে 70° হয়ে গেল সাপোজ, তাহলে উষ্ণতার বৃদ্ধি হতে পারে। আবার যদি তাপ তুমি এর থেকে বার করে নাও তাহলে কি হতে পারে? উষ্ণতার হ্রাস হতে পারে, উষ্ণতার হ্রাস হতে পারে। ওকে, মোটামুটি এইরকম এগুলো দেখো। এবার তাপের প্রকারভেদ, তাপের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাপের প্রকারভেদ, তাপের প্রকারভেদ, প্রকারভেদ, different kinds of heat, different kind of heat। দেখো, তাপ মূলত 3 প্রকার। বোধগম্য তাপ, যাকে বলা হয় সেন্সিবল হিট। 2 নম্বর লীন তাপ, লীন তাপ যাকে বলা হয় ল্যাটেন্ট হিট। 3 নম্বর বিকীর্ণ তাপ। রেডিয়েন্ট হিট। দেখো এবার আমরা এক এক করে এগুলো পড়ব। বোধগম্য তাপ বা সেন্সিবল হিট বলতে আমরা বুঝি যে তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতা বাড়ে আর যে তাপ নিষ্কাশনে বস্তুর উষ্ণতা কমে, সেই তাপকে আমরা বোধগম্য তাপ বলবো। মানে এই বোধগম্য তাপের ফলে কি হয়? উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু এখানে উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু এখানে কোনো অবস্থার পরিবর্তন ঘটে না, অবস্থার পরিবর্তন ঘটে না, অবস্থার পরিবর্তন ঘটে না। আর লীন তাপ হলো এখানে উষ্ণতার পরিবর্তন না ঘটে, উষ্ণতার পরিবর্তন না ঘটে, না ঘটে অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যেমন মনে করো তোমার কাছে 0°, তোমার কাছে 0°'র আইস বরফ ছিল, তাকে তুমি 0°'র ওয়াটারে পরিণত করবে, তাহলে কি হলো? টেম্পারেচার কিন্তু এখানে একই থাকলো, টেম্পারেচার বা উষ্ণতার কোনো পরিবর্তন ঘটলো না, কিন্তু আইস কঠিন ছিল, সেখান থেকে ওয়াটার তরলে পরিণত হলো, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটলো। তারপরে বিকীর্ণ তাপ, যে তাপ জড়মাধ্যম ছাড়াই বা জড়মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে সঞ্চালিত হয়। কি জড়মাধ্যম ছাড়াও সঞ্চালিত হতে পারে বা জড়মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত করে না। যেমন সূর্য থেকে যে তাপ আসে, সূর্যের তাপ যেটা আমাদের পৃথিবীতে আসে, সেটা হলো বিকীর্ণ তাপ। ওকে, এবার আমরা পড়ব, এতক্ষণ তাপ নিয়ে আলোচনা করলাম, এবার তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি। তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা, তাপমাত্রার অপর নাম উষ্ণতা, ইংলিশে বলে টেম্পারেচার, টেম্পারেচার। দেখো, উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা, উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা যা স্থির করে যে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তুর থেকে তাপ নেবে। অর্থাৎ এই যে বস্তু, এই বস্তুটা আর একটা বস্তু এ আর বি,
এ বস্তুটা বিকে তাপ দেবে না বি বস্তুটা একে তাপ দেবে, এটা নির্ভর করে সেটা হলো উষ্ণতার উপরে। সাপোজ এর যদি উষ্ণতা বেশি হতো, আর এর যদি কম হতো, তাহলে কিন্তু আমার এই এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ যেত। ওকে, আবার যদি বি বস্তুর উষ্ণতা বেশি হতো আর এ বস্তুর উষ্ণতা কম হতো, তাহলে এই বি থেকে এর দিকে তাপ যাবে। ওকে, দেখো আমরা তাপ ও তাপমাত্রা তো পড়লাম, এবার তাপ ও তাপমাত্রা দু একটা পার্থক্য আমরা দেখি। তাপ ও তাপমাত্রা দু একটা পার্থক্য দেখি। হিট, তাপ, আর হলো তাপমাত্রা। দেখো আমরা যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাপ এক প্রকার শক্তি, এটা হলো তাপীয় অবস্থা, ও সবগুলো নিয়ে বলছি না। মেনলি যেগুলো বলবো, তাপ মাপতে আমরা ব্যবহার করি যন্ত্র, যে যন্ত্র ব্যবহার করি তাকে বলে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। আর এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় থার্মোমিটার। তাপের একক এসআই পদ্ধতিতে তাপের একক তোমার জুল, আর সিজিএসে তাপের একক ক্যালোরি। পরে ডিটেলসে আলোচনা করছি জুল কাকে বলবো, ক্যালোরি কাকে বলবো, এগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা করছি। থার্মোমিটারের এসআই একক হলো, থার্মোমিটার বলছি কেন, তাপমাত্রার এসআই একক হলো তোমার কেলভিন। তাপমাত্রার এসআই একক হলো কেলভিন। ক্যাপিটাল কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস। এই কেলভিনের ক্ষেত্রে কিন্তু কোনো ডিগ্রি হয় না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো, এই যে উষ্ণতা, এই উষ্ণতার পরিমাপের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। এবার এই থার্মোমিটার নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক। এই থার্মোমিটার নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। থার্মোমিটার নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। দেখো, থার্মোমিটারে আমরা যে সমস্ত থার্মোমিটার কি করে, থার্মোমিটার উষ্ণতা পরিমাপ করে। এবার থার্মোমিটারে উষ্ণতা পরিমাপের জন্য যে পদার্থ আমরা ব্যবহার করি তাকে বলবো আমরা উষ্ণতা পরিমাপ পদার্থ। ওকে, সেগুলো কি হতে পারে? পারদ হতে পারে। আমরা যদি উষ্ণতা পরিমাপের জন্য পারদ ব্যবহার করি তখন তাকে বলবো পারদ থার্মোমিটার। আমরা অ্যালকোহল ব্যবহার করতে পারি, অ্যালকোহল। তারপরে গ্যাস ব্যবহার করতে পারি, তাকে বলা হয় গ্যাস থার্মোমিটার। আমরা প্লাটিনাম রোধ থার্মোমিটার ব্যবহার করে থাকি, প্লাটিনাম রোধ থার্মোমিটার ব্যবহার করতে পারি। ওকে, আর যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে পারদ ব্যবহার করা হবে তাকে বলবো আমরা পারদ থার্মোমিটার। যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে গ্যাস ব্যবহার করা হবে তাকে বলবো আমরা গ্যাস থার্মোমিটার। এরকমভাবে আমরা বলতে পারি। আমরা নর্মালি বেশি ব্যবহার করে থাকি পারদ থার্মোমিটার। কোন থার্মোমিটার? পারদ থার্মোমিটার। অর্থাৎ এখানে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে আমরা পারদকে ব্যবহার করছি। এই পারদ ব্যবহার করার কিছু সুবিধা বা অসুবিধা আছে। দেখো, পারদের যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কর মধ্যে যে বিস্তার ফারাক, ফলে আমরা একটা বিস্তর অ্যামাউন্ট পাল্লার মধ্যে আমরা টেম্পারেচারকে মেজার করতে পারি। দেখো, পারদের স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট হলো 357 ডিগ্রি সেলসিয়াস, আর গলনাঙ্ক মানে হলো মেল্টিং পয়েন্ট হলো -39 ডিগ্রি সেলসিয়াস। দেখো, তাহলে এটার মধ্যে কিন্তু হিউজ একটা টেম্পারেচারের ফারাক আছে। তার ফলে আমরা ওর ভিতরে যে কোনো পরিমাণ টেম্পারেচারকে আমরা পরিমাপ করতে পারি এই পারদের দ্বারা। আর কি, আমরা তো থার্মোমিটারগুলো মেনলি কাচের ব্যবহার করি, কাচ। এবার পারদ হলো অস্বচ্ছ ও চকচকে, ফলে কাচের ভিতরে যে পারদের পার্টটা আমরা ভালোভাবে বুঝতে পারি। পারদ তাপের সুপরিবাহী, ফলে একটু পরিমাণ তাপ যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধিতে ও ভালোভাবে রিডিং দিতে পারে। ওকে, আরও যেগুলো
তোমরা দেখবে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেক বেশি। কি বললাম? পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেক বেশি। তার ফলে কি হয়, একটু অল্প পরিমাণ টেম্পারেচার বৃদ্ধিতে ওর প্রসারণ অনেক বেশি হয়, ফলে আমাদের রিডিং নিতে অনেক সুবিধা হয়। ওকে, এবার এই থার্মোমিটারে যখন আমরা স্কেল তৈরি করি, তখন দুটো তাপমাত্রাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিই। তাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক। ওকে, স্থিরাঙ্ক বা ফিক্সড পয়েন্ট বলা হয়, ফিক্সড পয়েন্ট। এই স্থিরাঙ্ক দুটো হতে পারে, একটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা হলো নিম্ন স্থিরাঙ্ক। দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বরফ গলে জল হয় বা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে বলবো আমরা নিম্ন স্থিরাঙ্ক। কি, যে উষ্ণতায় জল জমে বরফে হয় বা বরফ গলে জলে পরিণত হয় তাকে বলবো আমরা নিম্ন স্থিরাঙ্ক, সেই উষ্ণতাকে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলবো? বলবো আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় তাকে বলবো আমরা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর একটা কথা জানবো, সুবেদী থার্মোমিটার বা ভালো থার্মোমিটার। দেখো, যে সমস্ত থার্মোমিটার মানে তোমার একটু খুব ক্ষুদ্র পরিমাণ উষ্ণতার পার্থক্যে রিডিং দিতে পারে তাকে আমরা বলবো সুবেদী থার্মোমিটার। যে থার্মোমিটার ক্ষুদ্র পরিমাণ উষ্ণতার পার্থক্য মেজার করতে পারে তাকে বলবো আমরা ক্ষুদ্র থার্মোমিটার। দেখো, একটা বাস্তব যদি উদাহরণ দিয়ে বোঝায় আমি সুবেদী ব্যাপারটা, তাহলে তোমরা বুঝবে। দেখো, এখন কোনো কিছু পরিমাপ করার জন্য আমরা কম্পিউটারের স্কেলকে ব্যবহার করি। সাপোজ তুমি 1 কিলোর একটা কিছু নেবে, যদি কম্পিউটারে তুমি পরিমাপ করো তাহলে 1-এর পরে তোমার 0, 1, 2, 3 যা কিছু চলে আসবে তুমি বুঝতে পারছো যে 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু সেই ক্ষুদ্র পরিমাণের পার্থক্য এটা মেজার করতে পারছে এবং তুমি বুঝতে পারছো। এবার তুমি মনে করো দাড়িপাল্লায় সেটা পরিমাপ করছো, ওকে, দাড়িপাল্লা দিয়ে যখন পরিমাপ করছো, যেহেতু এটা ম্যানুয়ালি করা হচ্ছে, ওটা কোনো যন্ত্রের মাধ্যমে হচ্ছে না, সুতরাং এই যে এই কাঁটা আসলে তুমি বলতে পারো পুরো আমার 1 কেজি হবে, কিন্তু তোমার কখনো এটা বেশি হয়ে যায় একটু বা কখনো এটা কম হয়ে যায়, সুতরাং তুমি কিন্তু এর দ্বারা সঠিক পরিমাপ করতে পারো না। সেই জন্য দাড়িপাল্লার থেকে কিন্তু কম্পিউটারাইজ পাল্লা বেশি সুবেদী। ওকে, এবার আমরা পড়ব যে তাপমাত্রা মাপার জন্য আমরা যে থার্মোমিটারগুলো ব্যবহার করি, সেই থার্মোমিটারে মোটামুটিভাবে অনেক রকমের স্কেল হয়, কিন্তু আমরা 3 রকমের স্কেল নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, আমি থার্মোমিটারের ছবিগুলো আঁকি এখান থেকে তোমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্কর প্রাথমিক অন্তর। দেখো, আর একটা কথা বলে নিই, এই যে থার্মোমিটার দেখছো তো, এই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্কের একটা পার্ট আছে সেলসিয়াস বা কেলভিন বা যাতেই হোক, আর নিম্ন স্থিরাঙ্কের একটা পার্ট আছে। এদের মধ্যে পার্থক্যকে আমরা বলবো হলো প্রাথমিক অন্তর। কি বলবো? প্রাথমিক অন্তর। ওকে, দেখো, এটা আমি প্রথমে নিলাম সেলসিয়াস স্কেল। ওকে, তারপরে আর একটা আমি ভালো করে আঁকছি না, এটা হলো ফারেনহাইট স্কেল নিলাম একটা। কি? ফারেনহাইট। আর একটা 3 নম্বর হলো রোমার স্কেল। রোমার স্কেল। এখানে যে ব্যাপারগুলো তোমাদেরকে বলবো, এই যে ফারেনহাইট স্কেল তোমরা নিয়েছো, সেলসিয়াস স্কেলটা আবিষ্কার করেছিল সুইডেনের বিজ্ঞানী আদ্রে সেলসিয়াস। এগুলো মনে রাখার দরকার নেই, সুইডেনের বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস আবিষ্কার করেছিল। এর নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর প্রাথমিক অন্তর প্রতিটা ঘর কত? এর প্রতিটা ঘর হলো 1 ডিগ্রি সেলসিয়াস। এর প্রাথমিক অন্তর হলো 100। ওকে, প্রাথমিক অন্তর হলো 100। এবার যদি আমরা ফারেনহাইট স্কেলে চলে যাই, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, প্রাথমিক অন্তর হলো 180। প্রাথমিক অন্তর হলো
180। আর যদি রোমার স্কেলে চলে আসো, রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 80 ডিগ্রি, এর প্রাথমিক অন্তর হলো 80। ওকে, এবার আমরা এই সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, সেলসিয়াস, এখান থেকে অঙ্ক আসতে পারে, রেলের পরীক্ষাতে এখান থেকে অঙ্ক থাকে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখো, আমি সম্পর্কটা একটু ডিটেলসে করে দেখাচ্ছি। আমরা পড়েছিলাম সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর 100, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? 180। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 180/100, অর্থাৎ 9/5 ডিগ্রি ফারেনহাইট। ওকে, বিপরীত ক্রমে আমরা কি বলতে পারি? 180 ফারেনহাইট সমান 100 সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট সমান 100/180 সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে পারবো, ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে পারবো এই সম্পর্কের দ্বারা। এবার দুটি স্কেলের মধ্যে সম্পর্ক যেটা দাঁড়ায়, দুটি স্কেলের মধ্যে সম্পর্ক ডাইরেক্ট তোমরা মনে রাখবে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তোমার মনে করো কোনো কিছু সেলসিয়াস স্কেলের একটা পার্ট বলে দিল, তোমাকে একটা সেলসিয়াস স্কেলের পার্ট বলে দিল, পার্ট বলে দিয়ে বললো এর পার্টটা ফারেনহাইট স্কেলের মান কত হবে। ওকে, ফারেনহাইট স্কেলের মান কত হবে। দেখো, আমি তোমাদেরকে যদি একটা অঙ্ক করে বোঝাই কিভাবে অঙ্কগুলো করবা তোমরা, আমরা জানি আমাদের যে ডাক্তারি থার্মোমিটার দিয়ে আমাদের যে তাপমাত্রাগুলো পরিমাপ করি, একটা সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4, একটা সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4, বা কোনো কোনো বইতে 5ও পাবে। একটা সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাও কিন্তু পরীক্ষা আসার মতন একটা কোশ্চেন। তাহলে যদি বলে আমরা তো ফারেনহাইট স্কেলে বলছি, কিন্তু আমরা যে খবরে আমাদের যে ডেইলি টেম্পারেচারগুলো দেখি ওগুলো সব তো সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে, যে আজকে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা এইরকম। তাহলে যদি বলে 58.4 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেলে করলে কত হতো, অর্থাৎ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পার্ট কত। তাহলে আমরা কি করতাম দেখো, C/5 আমাদের এই সূত্র ছিল, আমরা F এর জায়গায় কত বসিয়ে দেবো? 98.4 মাইনাস 32/9। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা C এর মান বার করব। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা C এর মান বার করলে কি পাবো? C/5 ইকুয়াল টু 666। ওকে, 666 বাই সামথিং কিছু আসবে, তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিও কত আসছে। এখান থেকে 32 থেকে বাদ দিলে 666, 66, তাহলে হলো তোমার, হ্যাঁ, তাহলে এখান থেকে মোটামুটি 9। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা C এর মান পাবো, C ইকুয়াল টু পাবো 36 পয়েন্ট সামথিং তোমার হলো ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানবদেহের যে তাপমাত্রা হয় সেলসিয়াস স্কেলে এইটা। ওকে, এরকমভাবে তোমরা আরও এরকম অঙ্ক আসতে পারে, কোনো উষ্ণতা ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। তাহলে তুমি কি করবা, ফারেনহাইটের পার্ট সেলসিয়াসের দ্বিগুণ হচ্ছে, তুমি C-কে x ধরে নাও আর ফারেনহাইটকে 2x ধরে নাও, নিয়ে তুমি ওখানে মানটা বসাও। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে সেলসিয়াসের পার্ট ফারেনহাইটের পার্ট সেলসিয়াসের দ্বিগুণ হচ্ছে, তাহলে সেলসিয়াসে x হলে ফারেনহাইটে 2x হচ্ছে। তুমি এবার ওই উপরের সমীকরণে এই মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে তুমি দেখবে একটা x এর মান পাবে, সেই x এর মান হবে 160 ডিগ্রি সেলসিয়াস। 160 ডিগ্রি x তোমার সেলসিয়াস হচ্ছে মানে কত, এর দ্বিগুণ মানে কত, তোমার ফারেনহাইট স্কেলে কত হচ্ছে সেটা তাহলে 320 ডিগ্রি ফারেনহাইট। ওকে, অঙ্কগুলো দেখো। আরও একটা যেটা তোমরা মনে রাখবে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে মানে পার্ট সমান হয়, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান মান হয় কোন তাপমাত্রায়, -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট, এই দুটো হলো একই তাপমাত্রা। ওকে, একই তাপমাত্রা, এইটা কিন্তু তোমরা মনে রেখো, পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা তোমরা বার করেও দেখতে পারো। ওকে,
এবার আমরা যেটা দেখবো, আমরা যে ক্লিনিক্যাল থার্মোমিটার অর্থাৎ ডাক্তারি থার্মোমিটার নিয়ে একটু আলোচনা করব। ডাক্তারি থার্মোমিটার আমি একটা ভিডিওর মধ্যে সমগ্র তাপ এবং তাপমাত্রা ডিটেলসটা আলোচনা করার চেষ্টা করছি, সুতরাং ভিডিওটা কিন্তু দীর্ঘ হবে। দেখো, এই ডাক্তারি থার্মোমিটার আমরা ফারেনহাইট স্কেলে মাপি, আর আমরা জানি মানবদেহের তাপমাত্রা যে স্কেলটা এই 95 এত বা তোমার 110, এই হলে মানুষ, এটা হলেও মানুষ মরে যেতে পারে, এরকম হলেও মানুষ মরে যেতে পারে। জাস্ট আমরা এই পাল্লার মধ্যেই রাখি, এই পাল্লার মধ্যেই আমাদের ডাক্তারি থার্মোমিটারের স্কেলগুলো রিপ্রেজেন্ট করা থাকে। ওকে, আর এই প্রতিটা ঘরের মান হয় 0.2 ডিগ্রি ফারেনহাইট। ডাক্তারি থার্মোমিটারের প্রতিটা ঘরের মান হয় 0.2 ডিগ্রি ফারেনহাইট। আর একটা কথা তোমরা জানো, ডাক্তারি থার্মোমিটারকে আমরা গরিষ্ঠ থার্মোমিটার বলি। কি বলি? গরিষ্ঠ থার্মোমিটার। একদম ডিটেলসে খুঁটিনাটি পড়ানোর চেষ্টা করছি। গরিষ্ঠ থার্মোমিটার কেন বলা হয়? দেখো, আমরা কিন্তু ডাক্তারি থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন পার্ট মাপার জন্য ব্যবহার করি না। জ্বর হয় মানে কি, দেহের টেম্পারেচারটা ইনক্রিজ করে, তাহলে বেশি তাপমাত্রা মাপার জন্য আমরা ব্যবহার করি, সেই জন্য একে বলা হয় গরিষ্ঠ থার্মোমিটার। আর একটা কথা, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ডাক্তারি থার্মোমিটারকে ফুটান্ত জলে ডোবানো উচিত নয়। কেন? দেখো, ফুটান্ত জলের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। 100 ডিগ্রি সেলসিয়াস মানে সেটা তোমার কিন্তু প্রায় 212 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ডাক্তারি থার্মোমিটারে ম্যাক্সিমাম কত হতে পারে? 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তোমার মেজার করতে পারে। সেখানে যদি আমি 212 কোনো জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে কি হবে? পারদটা খুব বেশি মাত্রায় এক্সপ্যান্ড করবে, পারদের আয়তন প্রসারণ খুব বেশি হবে। তাহলে যে তোমার কাচের নলের ঊর্ধ্বস্তরে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, বেশি বেশি করে প্রেশার জেনারেট হবে ওখানে, তার ফলে এটাকে ব্লাস্ট করে ফাটিয়ে দিতে পারে। সেই জন্য ডাক্তারি থার্মোমিটারকে আমরা ফুটান্ত জলে ডোবাই না। ওকে, এবার আমরা যে এককগুলো পড়েছিলাম, তাপের একক সিজিএস পদ্ধতিতে, পড়েছিলাম ক্যালোরি, আর এসআইতে পড়েছিলাম জুল। এদের মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি সমান 4.2 জুল। 4.2 এর একটু কম হয়, তোমরা 4.2ই বলতে পারো। ওকে, আর একটা ইউনিট এখানে আসে এফপিএস পদ্ধতিতে, ইউনিট আসে, সেটা হলো ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট সংক্ষেপে লেখা হয় BTHU, ব্রিটিশ থার্মাল ইউনিট। ইউটা ক্যাপিটালেই হয়, ব্রিটিশ থার্মাল ইউনিট। এই ব্রিটিশ থার্মাল ইউনিটটা হলো এই এটাও মনে রাখবে, 1 BTHU সমান 252 ক্যালোরি। 252 ক্যালোরি, এটাও কিন্তু মনে রেখো এমসিকিউ এর জন্য, 252 ক্যালোরি। ওকে, আরও একটা কথা তোমাদের রিলেশন এখানে মনে রাখবে, জাস্ট লিখে দিচ্ছি আমি। এক থাম ইকুয়াল টু 10⁵ BTHU। ওকে, এটাও মনে রেখো, এটাও কিন্তু এখানে মনে রেখো। ওকে, দেখো এবার নেক্সট টপিক দেখো। নেক্সট টপিক বলছে বস্তুর তাপ এর পরিমাণ কিসের উপরে নির্ভর করে? হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য কোয়ান্টিটি অফ হিট। মানে বস্তুর তাপ কিসের উপরে নির্ভর করে, যা সেগুলো মনে রাখো। এগুলো নির্ভর করতে পারে হলো বস্তুর ভরের উপরে, বস্তুর উষ্ণতার উপরে, আর উপাদানের উপরে। এই তিনটের উপরে বস্তুর তাপ নির্ভর করে। ওকে, এবার কিছু সংজ্ঞা আমরা পড়বো, কিছু সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা পড়বো, এবং তার ইউনিটগুলো আমরা খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য আমরা এগুলো জানবো। আপেক্ষিক তাপ খুব গুরুত্বপূর্ণ। ইংলিশে বলা স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। সংজ্ঞাগুলো আমি লিখছি না, আমি জাস্ট মুখে বলছি, তোমরা বাড়িতে কোনো বই থাকলে সেগুলো দেখে নিও। আমি মেন টার্মগুলো ওখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। দেখো, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে,
পদার্থের একক ভরের উষ্ণতা, একক ভর কথাটা খুব ইম্পর্টেন্ট। একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি, 1 ডিগ্রি বৃদ্ধি করতে, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। দেখো আপেক্ষিক তাপের যদি একক দেখো তাহলে সিজিএস একক হবে ক্যালোরি গ্রাম ইনভার্স সেলসিয়াস ইনভার্স, এটাকে লিখতে পারো ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস। আবার এসআইতে লিখতে হবে, এসআইতে হবে তোমার জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, অর্থাৎ জুল পার কেজি পার কেলভিন, যে কোনো একটা তোমরা লিখতে পারো যেমনভাবে অপশান দেওয়া থাকবে। আর যদি এর মাত্রা লিখতে দেয়, মাত্রা, এর মাত্রা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, এর মাত্রা হলো এটা, তোমরা মনে রেখো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা বলবো যে তোমার আমরা যে সংজ্ঞাটা এবার পড়ব, যে এখানে তোমরা কিছু কিছু কথা তোমরা জেনে রেখো, যে আমরা সেক দেবার সময় জল কেন ব্যবহার করি। দেখো জল ব্যবহার করার কারণটা হলো জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয়। জলের আপেক্ষিক তাপ কত হয় জানো? 1, জলের আপেক্ষিক তাপ 1। ফলে ও যেমন ধীরে ধীরে তোমার তাপ গ্রহণ করে তেমন ধীরে ধীরে তাপ বর্জন করে, সুতরাং অনেকক্ষণ ধরে সেই জল দিয়ে আমরা সেক দিতে পারবো, সেই জন্য আমরা সেক দেওয়ার জন্য আমরা জল ব্যবহার করি। ওকে, আর তারপরে যেটা পড়বো সেটা হলো বস্তুর তাপ গ্রাহিতা, তাপগ্রাহিতা। তারপরে পড়বো তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা ইংলিশে বলা হয় থার্মাল ক্যাপাসিটি, থার্মাল ক্যাপাসিটি। দেখো তাপগ্রাহিতা বলছে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি, দেখো আগেরটাই ছিল একক ভরের উষ্ণতা, আর এখানে বলছে কোনো বস্তুর উষ্ণতা, কোনো বস্তুর উষ্ণতা। এখানে একক ভর ব্যাপারটা নেই, এখানে সেই একই কথায় 1 ডিগ্রি বৃদ্ধি করতে, এটা হতে পারে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি ফারেনহাইট অথবা 1 কেলভিন, হতেই পারে। বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলা হয়, তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলা হয়। দেখো তাপগ্রাহিতা, তাপগ্রাহিতার যে আমরা লিখতে পারি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তাপগ্রাহিতা মনে রাখবে, এটা অঙ্ক করতে কাজে লাগবে, আমি অঙ্ক করাচ্ছি পরে। তাপগ্রাহিতা সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। বস্তুর তাপগ্রাহিতা সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। এই তাপগ্রাহিতা যদি আমি ইউনিট লিখি তাহলে এর এসআই ইউনিট হলো জুল পার কেলভিন, আর সিজিএস ইউনিট হলো ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। যদি মাত্রা লিখি, এর মাত্রা মনে রাখবে এগুলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটের মধ্যে আসবে কিন্তু পরীক্ষা, এগুলো মনে রেখো। তাপগ্রাহিতা মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ। ওকে, চলো এবার পড়বো জল সম, এবার পড়বো জল সম, জল সম, জল সম যাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট। জল সম সংজ্ঞা বলছে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, একটা বস্তু ছিল, ওকে, একটা বস্তু, এর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1 ডিগ্রি, সেটা হতে পারে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি ফারেনহাইট বা 1 কেলভিন। 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা একক পরিমাণ বৃদ্ধি করতে, ধরো যে পরিমাণ তাপটা লাগছে, সাপোজ আমার কাছে এক্স পরিমাণ তাপ লাগছে, ওকে, এক্স পরিমাণ তাপ লাগছে। এবার সেই এক্স পরিমাণ তাপটা এই যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে। যে পরিমাণ জলের উষ্ণতা, যদি এই পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করে তাহলে এই পরিমাণ জলই হবে এই বস্তুটার জল সম। ধরো মনে করো এর থেকে বেশি জলের উষ্ণতা বৃদ্ধি করতে পারছে, বেশি জল,
মনে করে এতটা জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারছে, তাহলে এই পরিমাণ জলটা হবে এই পরিমাণ জলটাই হবে এই অবজেক্টের জলসমূহ। বোঝা গেল? এবার সাপোজ আমি যদি 1 ডিগ্রি বলছি, মনে করো আমার এর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, 1 ডিগ্রি সেলসিয়াস যদি এখানে নিই, তাহলে এই জলের পরিমাণও কি 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলেই বৃদ্ধি করতে হবে। তাহলে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে আমরা এর জলসমূহ বলবো। যে পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করতে পারবে সেই পরিমাণ জলকেই আমি এই অবজেক্টের জলসমূহ বলবো। জলের পরিমাণটাকেই আমরা বলবো জলসমূহ, জলের পরিমাপকেই আমরা বলবো জলসমূহ। এই জলসমের একক হলো এসআইতে একক হলো কেজি, কারণ জলের পরিমাপ আমরা বলছি। আর সিজিএস একক হলো গ্রাম, সিজিএস একক হলো গ্রাম। ওকে, এবার তাপগ্রাহিতা এবং জলসমের মধ্যে যদি তোমাদের পার্থক্য করতে বলে, তাপগ্রাহিতা আর জলসমের মধ্যে পার্থক্য দেখো, শুনে রাখো তোমরা তাপগ্রাহিতা এবং জলসমের মধ্যে পার্থক্য। তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়, আর জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। কি বললাম? তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়, আর জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। ওকে, আর তাপগ্রাহিতার এখান থেকে এটা দেখলে এবার আমরা দেখব ক্যালোরিমিতির মূলনীতি। কি দেখব? ক্যালোরিমিতির মূলনীতি। দেখো, ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরি তারপরে আমি প্রতিটা দিয়ে একটা করে অঙ্কের উদাহরণ দেব, তারপরে মোটামুটি এই ক্লাসটা শেষ হবে। দেখো, ক্যালোরিমিতির মূলনীতি বলছে, ধরো এইরকম একটা অবজেক্ট ছিল, একটা অবজেক্ট ছিল। সাপোজ একটার উষ্ণতা বেশি, একটার উষ্ণতা তুলনামূলক কম। তাহলে এই উষ্ণতা যদি তাপীয় সাম্যে আসবে তখনই মনে করো এদের সাথে পারিপার্শ্বিকের কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, এরকম কন্ডিশনে রেখেছি। এর থেকে পারিপার্শ্বিকের কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, শুধুমাত্র এই অবজেক্ট থেকে এই অবজেক্ট আর এই অবজেক্ট থেকে এই অবজেক্টে তাপের আদান প্রদান হবে। কতক্ষণ হবে? সাপোজ এটার উষ্ণতা ধরে নাও 100, এটার ধরে নাও তুমি 40। ওকে, তাহলে কি হবে? এটার বেশি বলে এর থেকে তাপ দেবে আর এ তাপ নেবে, নিতে নিতে দেখো জাস্ট এরও 70 হয়ে যাবে, এরও 70 হয়ে যাবে, অর্থাৎ এরা তাপীয় সাম্যে যেই চলে আসবে সেই এদের মধ্যে তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে, এদের মধ্যে তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমি এখান থেকে কি বলতে পারি? বস্তু দ্বারা বর্জিত তাপ, তাপ সমান বস্তু কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ, বস্তু কর্তৃক গৃহীত তাপ। এবার জাস্ট দু একটা অঙ্ক করি, দেখো জাস্ট কিছু দু একটা অঙ্ক করি, তারপরে তোমরা বুঝবে। এই দেখো, আর বস্তু দ্বারা গৃহীত আর বর্জিত তাপের পরিমাণ আমরা কি হবে জানো তো? গৃহীত বা বর্জিত তাপ এর সূত্র হবে MST। এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ, আর টি হলো উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। দেখো আমরা একটা প্রতিটা সূত্র দিয়ে আমি একটা করে অঙ্ক দেখি। দেখো আমি একটা অঙ্কটা লিখে লিখে করছি, আমার আগে থেকে লেখা নেই অঙ্কটা। কোনো বস্তুর ভর বলছে, কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর 150 গ্রাম। ওকে, আপেক্ষিক তাপ 0.09, বস্তুর তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি করতে কি পরিমাণ তাপ লাগবে? দেখো যদি অঙ্কটা বলতো 10 থেকে 0 করতে কি পরিমাণ তাপ বর্জন করবে, তখন তোমার বর্জন কথাটা লিখতে হতো। সুতরাং গ্রহণ বললে গ্রহণ, বর্জন বললে বর্জন। দেখো আমরা জানি সূত্র কি? MST। এম কত দেখো, এম, আর সবসময় তোমাকে দেখতে হবে ইউনিটগুলো একই এককে আছে কিনা। সিজিএস বললে সবগুলো সিজিএস, এসআই বললে সবগুলো এসআই। ওকে, বস্তুর ভর কত দেওয়া ছিল? 150।
দেখো এস কত, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09, আর দেখো তাপমাত্রার পরিবর্তন কত হচ্ছে 10 - 0, 10 থেকে 0-তে করছি, মানে কত তাপমাত্রা পার্থক্য তো 10ই হলো আমার। 5 × 0.09 × 10 যদি গুণ করো তাহলে তোমরা পাবে হলো 135 ইউনিট কী হবে ক্যালোরি। ওকে, এরকম সহজ সহজ অঙ্ক তোমরা করবে, এই অঙ্কটা করবে। আর তাপগ্রাহিতা বা জলসম দিয়ে যে সমস্ত অঙ্ক থাকতে পারে, তাপগ্রাহিতা বা জলসম দিয়ে যে সমস্ত অঙ্ক থাকতে পারে, তাপগ্রাহিতা এবং জলসম দিয়ে কিছু কিছু অঙ্ক দেখো, ওগুলো সহজভাবে আশা করি করতে পারবে। আর যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ক্লাসে তাপ সংক্রান্ত ঘটনাবলীর থিওরি নিয়ে আলোচনা করব। তারপরে তার পরবর্তী যে ক্লাসটা, অর্থাৎ আজকের পরে 3 নম্বর ক্লাসে, আজকের ক্লাসে আমি তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তাপ সংক্রান্ত ঘটনাবলী নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং তার পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমি তাপ ও তাপমাত্রা এবং তাপ সংক্রান্ত ঘটনাবলীর সমগ্র এমসিকিউ পোর্শন নিয়ে আলোচনা করব। বিভিন্ন এমসিকিউ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে সমস্ত এমসিকিউ সেগুলো নিয়ে সলভ করব। বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য যে সমস্ত এমসিকিউ থাকে সেই সবগুলো আমরা সলভ করব। তোমরা বাড়িতে এটা ভালোভাবে দেখতে থাকো। যদি কিছু অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিও শুরু করার আগে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেব। ওকে, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই।